গুড মর্নিং অল অফ ইউ। ব্রেইনি রুটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুদীপ্ত কুমার দাস। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং জানব সেটি হলো আপার প্রাইমারি সিলেবাসে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে বিষয়টি রয়েছে তার অন্তর্গত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনারা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছেন, লেখাও রয়েছে। আজকের আমাদের আলোচ্য বিষয় বৃদ্ধি ও বিকাশ। প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু এটাকে কয়েকটি পর্বে আলোচনা করে কমপ্লিট করব। একদম সহজভাবে যদি বলা যায় বৃদ্ধি ও বিকাশ কি, তা হলো আমাদের মানব জীবনে যে সকল পরিবর্তনগুলো আসে না, সেই পরিবর্তনগুলোই হলো বৃদ্ধি ও বিকাশ। তাহলে বৃদ্ধি ও বিকাশ এই দুটো বিষয় কি এক? একদমই নয়। দুটো বিষয় সম্পূর্ণ একে অপরের থেকে ডিফারেন্ট, তবে এরা একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্কিত। আমরা কনসেপ্ট এবং তার ক্যারেক্টারিস্টিক্সের মধ্য দিয়ে বৃদ্ধি কী এবং বিকাশ কী এবং তাদের পার্থক্যগত বৈশিষ্ট্যগুলো কী তা জানব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবেন। এছাড়াও আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের আমরা এই বৃদ্ধি ও বিকাশ কি এই বিষয়টি সম্পর্কে জানি। আপনারা জানেন যে আমাদের মানব জীবনে নানান ধরনের পরিবর্তন কিন্তু দেখা যায়। কি কি পরিবর্তন? আমরা জানি আমাদের মানব জীবনে কিন্তু দৈহিক পরিবর্তন আসে, সামাজিক পরিবর্তন আসে, নৈতিক পরিবর্তন আসে, আধ্যাত্মিক পরিবর্তন আসে। এবং প্রথমেই আমি বলেছি যে আমাদের মানব জীবনে যে পরিবর্তন আসে সেই পরিবর্তনই হলো বৃদ্ধি ও বিকাশ। এখন আমি পরিবর্তনের অনেকগুলো দিক বললাম। কি কি? দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক। তো এই যে এতগুলো পরিবর্তনের দিক, মনে রাখবেন বৃদ্ধি হচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জেস। শুধুমাত্র যে ফিজিক্যাল চেঞ্জেস সেটাই হচ্ছে বৃদ্ধি। এবং এই ফিজিক্যাল চেঞ্জেসের সঙ্গে সঙ্গে মানবদেহের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের যে ইমপ্রুভমেন্ট, এটাকেই আমরা বৃদ্ধি বলবো। আর বিকাশ কোনটাকে বলবো? এতগুলো যে পরিবর্তনের দিক বললাম, দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, এর সমষ্টিগতই দিকের পরিবর্তনটাই হচ্ছে বিকাশ। তাহলে এক কথায় যদি আমরা জানতে চাই বৃদ্ধি কোন দিকটাকে বলা হবে, আমাদের মানব জীবনে যে পরিবর্তনটা আসে সেই পরিবর্তনের শুধুমাত্র যে দৈহিক পরিবর্তন এবং দৈহিক পরিবর্তনের দরুন আমাদের যে স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্টটা হয়। আপনারা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন, আমার ফিজিক্যাল কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে। এখন বর্তমানে আমি যখন জন্মগ্রহণ করি সেই সময়ও আমার একটা ফিজিক্যাল স্ট্রাকচার ছিল, বর্তমানেও আমার একটা ফিজিক্যাল স্ট্রাকচার রয়েছে। তো জন্মের সময় যে ফিজিক্যাল স্ট্রাকচার ছিল এবং এখন যে ফিজিক্যাল স্ট্রাকচারটা রয়েছে, দুটোই কি এক? নিশ্চয়ই নয়। জন্মের সময় যে স্ট্রাকচারটা ছিল, এখন যে স্ট্রাকচার, নিশ্চয়ই জন্মের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট করেছে। এই দিকটাই হচ্ছে বৃদ্ধি। এবং মনে রাখবেন আমাদের এই যে মানব জীবনে হাইট বাড়ছে, ওয়েট বাড়ছে, এগুলোও দৈহিক পরিবর্তনের কিন্তু এক একটা সূচক। সুতরাং বৃদ্ধিতে কি হবে? মানব জীবনে শুধুমাত্র দৈহিক পরিবর্তনের যে দিকগুলো, সেই পরিবর্তনটাই হচ্ছে বৃদ্ধিকে সূচিত করবে। এবং সেই পরিবর্তনের দরুন মানব জীবনে শিশুর উচ্চতা যেমন বাড়বে তেমন তার ওজনটাও বাড়বে। সেই সঙ্গে ফিজিক্যাল স্ট্রাকচারের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোর কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। এটাই হচ্ছে বৃদ্ধি। আর বিকাশ কোনটা? বিকাশ যেটা বললাম যে বিকাশ কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জেসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মানব জীবনে যে সমস্ত পরিবর্তনগুলো আসে,
দৈহিকের সঙ্গে সঙ্গে সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক, এটার সমষ্টিগত যে পরিবর্তন, এটাকে একত্রে আমরা বলবো বিকাশ। তো এই কনসেপ্ট থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বৃদ্ধি কিন্তু শুধুমাত্র একটা দিকের পরিবর্তনকে বোঝাচ্ছে, ফিজিক্যাল চেঞ্জেস, আর বিকাশ মানব জীবনে যে সকল পরিবর্তন আসে তার সামগ্রিক অবস্থায় কিন্তু বিকাশ। স্বাভাবিকভাবে বৃদ্ধির পরিধি কিন্তু বিকাশের তুলনায় অনেকটা কম, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বিকাশের তুলনায় অনেকটা ন্যারো কনসেপ্ট। কিন্তু বিকাশ এর কনসেপ্ট কিন্তু অনেকটা ব্যাপক, বৃহৎ। ওকে, এখন আমরা পার্টে পার্টে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো জানব। দেখুন বোর্ডে কিন্তু লেখা রয়েছে অলরেডি ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। একদম প্রথমে যে বৈশিষ্ট্যটি রয়েছে কি বলা হচ্ছে, ইট ইজ আ ফিজিক্যাল চেঞ্জেস। কনসেপ্টে তো আমরা জানলাম যে বৃদ্ধি বলতে বোঝায় মানব জীবনের শুধুমাত্র দৈহিক পরিবর্তন। দৈহিক পরিবর্তন কিন্তু এই শারীরিক পরিবর্তনকেই বোঝায়। স্বাভাবিকভাবে অন্য কোনো পরিবর্তনকে কিন্তু আমরা বৃদ্ধির অন্তর্গত করতে পারি না। দৈহিক পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জেসই হলো বিকাশ, এবং যার দ্বারা আমাদের বডি বা শরীরের স্ট্রাকচারের যে পার্টগুলো রয়েছে তার ইমপ্রুভমেন্টটাকেও কিন্তু ইন্ডিকেট করবে। নেক্সট, ইট ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট। অলরেডি আমি আলোচনা করেছি যে বৃদ্ধি কিন্তু মানব জীবনের একটা পরিবর্তনকে বোঝাবে, আর বিকাশ মানব জীবনের যত পরিবর্তন হয় সেই পরিবর্তনের সামগ্রিক যে অবস্থা সেটাই কিন্তু বিকাশ। স্বাভাবিকভাবে বিকাশের একটা অংশ কিন্তু বৃদ্ধি, বাট বিকাশ কিন্তু বৃদ্ধির অংশ নয়। কেন? তার কারণটা আমি আগেও বলেছি, আবারও বলছি, বিকাশের পরিধি অনেক ব্যাপক এবং বিস্তৃত, ওয়াইডার স্কোপ। সেই তুলনায় বৃদ্ধি কিন্তু বিকাশের তুলনায় অনেকটা সংকীর্ণ। নেক্সট বৈশিষ্ট্য কি রয়েছে? গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ ইন নেচার। আমি দুটো জিনিস বলেছিলাম, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে মনে করতে পারেন। আমাদের ফিজিক্যাল চেঞ্জেসের সঙ্গে সঙ্গে কি বলেছিলাম, আমাদের শরীরের যে গঠন, সেই গঠনের যে পরিবর্তনটা আসে সেটা কিভাবে? একটা শিশু জন্মগ্রহণ অবস্থায় তার একটা ওজন থাকে, তার একটা উচ্চতা থাকে। পরবর্তী সময় যত বয়স বাড়তে থাকে তার ওজন উচ্চতার মধ্যে কিন্তু পরিবর্তন আসে। আচ্ছা, আপনারা শিশু বা ব্যক্তি মানুষের ওজন বা উচ্চতা যখন মেজারমেন্ট করেন বা পরিমাপ করেন তখন আমরা সেগুলোকে সংখ্যা বা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করতে পারি? ইয়েস অর নো? অবশ্যই পারি। স্বাভাবিকভাবে এই বৃদ্ধি কিন্তু আমাদের শরীরের যে স্ট্রাকচারাল যে দিকগুলো রয়েছে সেগুলোর কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করা সম্ভব হয়। তার জন্য আমরা তার একটা ক্যারেক্টারিস্টিক্স কি জানলাম, গ্রোথ ইজ আ কোয়ান্টিটেটিভ ইন নেচার, পরিমাণগত প্রকৃতির। অর্থাৎ যে জিনিসগুলোকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করতে পারি সেটাকেই বলা হয় পরিমাণগত দিক। এক্ষেত্রে শিশুর উচ্চতা, ওজন এগুলোকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি, তার জন্য বৃদ্ধি কোয়ান্টিটেটিভ ইন নেচার। কি বলছে? ইট ইজ আ মেজারেবল, অর্থাৎ এটি পরিমাপযোগ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে জিনিসগুলোকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করতে পারি না সেগুলোকে কিন্তু সহজে পরিমাপ করা যায়। স্বাভাবিকভাবে আমরা বৃদ্ধিকে খুব সহজে মেজার করতে পারি। ইট ইজ নট এ লাইফ লং প্রসেস। মনে রাখবেন, বৃদ্ধি কিন্তু কখনো সারা জীবনব্যাপী চলতে পারে না বা হয়ে থাকেও না। এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, ঠিক তারপরে বৃদ্ধিটা কিন্তু স্টপ হয়ে যায়। শেষ বৈশিষ্ট্য কি বলছে? ইমপ্রুভমেন্ট ইন দ্য স্ট্রাকচার অফ ভ্যারিয়াস পার্ট অফ দ্য বডি। আমি কনসেপ্টেও বলেছি এবং সেই জিনিসটা বৈশিষ্ট্যতেও রয়েছে। আমরা জানি আমরা কনসেপ্ট থেকেও আরও অনেক বৈশিষ্ট্য নামাতে পারি। তো এই 6টা বৈশিষ্ট্য হয়তো এখানে আলোচনা করা হয়েছে, এর বাইরেও আপনারা অনেক বৈশিষ্ট্য পেতে পারেন। সেই মতো আপনারা আরও যদি কিছু মাথায় আসে সেগুলো তো আপনারা নোট ডাউন করবেন, এবং আমাদের যদি কমেন্টের দ্বারা কিছু জানানোর থাকে অবশ্যই জানাবেন। এখন আমরা জানব ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্স। তার আগে আমরা এই ডেভেলপমেন্ট সম্পর্কে আরও একটু বিস্তারিত জেনে নিই।
আগেও আমি বলেছি যে ডেভেলপমেন্ট কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জেসের সঙ্গে সীমাবদ্ধ থাকবে না। এটা আমাদের মানব জীবনে যে সমস্ত পরিবর্তন আসে তার সামগ্রিক পরিবর্তনকে। তবে এই ডেভেলপমেন্টে আমাদের দুটো জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে। একটা কি, একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জেস প্লাস ফাংশনাল চেঞ্জেস। আপনারা যদি খেয়াল করেন, আমি কিন্তু বৃদ্ধিতে বলেছি যে সেখানে শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জেস আসবে, কিন্তু বিকাশ পরিবর্তনের এমন একটা প্রক্রিয়া যেটি শুধুমাত্র স্ট্রাকচারাল চেঞ্জেসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না, সেই সঙ্গে ফাংশনাল চেঞ্জেসও কিন্তু আসতে হবে, তবেই একটা ব্যক্তির ডেভেলপমেন্ট বা বিকাশ কিন্তু কমপ্লিট হবে। তো আপনাদের আপনারা জানতে নিশ্চয়ই চান যে তাহলে স্ট্রাকচারাল চেঞ্জেসের সঙ্গে ফাংশনাল চেঞ্জেস কিভাবে হয়। তো একটা এক্সাম্পল দিই, বুঝুন। আমরা দেখেছি কিন্তু যে এমন কিছু পার্সন আছে যারা স্ট্রাকচারাল দিক থেকে বা তাদের স্ট্রাকচারাল কিন্তু চেঞ্জেস চলে এসছে। মানে ধরুন কোনো একজন খুব দীর্ঘকায় লম্বা একজন ব্যক্তি, আপনি তাকে একটা বালতি জল বয়ে নিয়ে যেতে বলুন, তো দেখবেন অনেক সময় তারা কিন্তু পারে না। তাহলে এখানে কি বোঝাচ্ছে, তার হয়তো স্ট্রাকচারাল চেঞ্জেস এসেছে বা তার শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর পরিবর্তন এসেছে, কিন্তু ওই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কাজটা করা উচিত বা যে বয়সে ওটা করতে পারা উচিত সেটা পাচ্ছে না। তাহলে ফাংশনাল যে চেঞ্জেস কিন্তু তার এলো না, তার হয়তো শুধু স্ট্রাকচারাল চেঞ্জেস এসেছে বাট ফাংশনাল চেঞ্জেস কিন্তু আসেনি। এক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে ডেভেলপমেন্ট বলতে পারি না। আমরা কখন বলবো যে ওই ব্যক্তিটার ডেভেলপমেন্ট হয়েছে, তখনই বলবো যখন তার স্ট্রাকচারাল চেঞ্জেসের সঙ্গে সঙ্গে ফাংশনাল চেঞ্জেসও আসবে। ওকে, আরও একটা এক্সাম্পল দিই, মস্তিষ্ক। এই মস্তিষ্কটাকে যদি আমরা একটু খেয়াল করি, দেখবেন আমাদের প্রত্যেকেরই কিন্তু মস্তিষ্কের স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট হয়ে যায়, কিন্তু এমন কিছু কিছু শিক্ষার্থী বা ব্যক্তি রয়েছে যারা কোনো কিছুকে ঠিকঠাক স্মরণ করতে পারে না, যখন পড়াশুনো করে তখন কিন্তু ঠিকঠাক অ্যাটেনশনও দিতে পারে না। এগুলো কার দ্বারা হবে? এগুলো নিশ্চয়ই মস্তিষ্ক প্রসূত ব্যাপার এগুলো। তাহলে তার মস্তিষ্কের স্ট্রাকচারটাকে আমরা দেখতে পাচ্ছি, তার স্ট্রাকচারাল চেঞ্জেস এসেছে, বাট ওই মস্তিষ্ক দ্বারা যে যে কাজ করা উচিত, কি যখন কোনো একটা কাজ করছে সেটার প্রতি অ্যাটেনশন দেওয়া বা কোনো কিছুকে যুক্তি দিয়ে ভাবা বা কোনো কিছুকে স্মরণ করা, এগুলো পাচ্ছে না। তাহলে মস্তিষ্ক দিয়ে ওই কাজগুলো কিন্তু সে পাচ্ছে না, তার মানে তার ফাংশনাল চেঞ্জেস বা ইমপ্রুভমেন্ট আসেনি। তার স্ট্রাকচারাল চেঞ্জেস হয়তো এসেছে বাট ফাংশনাল চেঞ্জেস আসেনি। তাহলে সেটাকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট বলতে পারি না। তখনই বলবো যখন এই দুটো দিকের চেঞ্জেস আসবে, অর্থাৎ স্ট্রাকচারাল চেঞ্জেসও আসবে সেই সঙ্গে ফাংশনাল চেঞ্জেসও আসবে। আর একটা জিনিস বুঝুন, ব্যাপারটা তো ডেভেলপমেন্ট, মনে রাখবেন ডেভেলপমেন্ট কিন্তু কখনো নেগেটিভ চেঞ্জেস নয়, এটা অলওয়েজ কী হবে, পজিটিভ ইমপ্রুভমেন্ট বা পজিটিভ চেঞ্জেস। ডেভেলপমেন্ট মানেই কি, ডেভেলপমেন্ট মানেই তো বিকাশ। বিকাশ মানে কখনো সেটা পিছিয়ে আসতে পারে না। একটা এক্সাম্পল শুনুন আপনারা, আমার ওজন এখন মনে করুন বা ধরে নিন 45 বা 50। আজ হঠাৎ হয়তো আমার শরীর খারাপ বা আমি অসুস্থ হয়ে গেছি, এক সপ্তাহ বা এক মাস আমি রোগে আক্রান্ত থাকার পর যখন আমি আমার ওয়েটটা মাপতে যাচ্ছি তখন দেখতে পেলাম এই 50-এর বদলে হয়ে গেল 40। এখন বলুন, আগে কিন্তু আমার ওজনটা ছিল 50, এখন হয়ে গেছে 40। তাহলে কত কমলো? 10 কমলো। এটা ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো? স্বাভাবিকভাবে এটা ডিক্রিজ হলো, তার মানে কমে গেছে। এই পরিবর্তনটা কিন্তু নেগেটিভ পরিবর্তন, এটাকে আমি কখনো ডেভেলপমেন্ট বলতে পারবো না। কেন? এটা আমার শরীরের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এটা 50 থেকে যদি বেড়ে 51 হতো বা 51 থেকে 52, এইভাবে যদি বেড়ে যেত তখনই বলবো যে না এটা ডেভেলপমেন্ট হচ্ছে।
বাট যখন 50 থেকে ডাউনে আসছে 49, 48, 47, 46 এভাবে, তখন কিন্তু ডিক্রিজ হচ্ছে। এটা কিন্তু ডেভেলপমেন্ট নয়। ডেভেলপমেন্ট মানে মনে রাখবেন সবসময় সেটার প্রোগ্রেস হবে, পজিটিভ ইমপ্রুভমেন্ট হবে, এবং সেটা একমুখী, দ্বিমুখী নয়। দ্বিমুখী ব্যাপারটা কি, এখন আমার 50 থেকে কমে 40-এ হয়ে গেল, আবার কিছুদিন পর 40 থেকে 50-এ আসবে, 50 থেকে 55 আবার কমে 45-এ আসবে। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, এটা দ্বিমুখী হয়ে যাচ্ছে। এই দ্বিমুখী পরিবর্তন কিন্তু বিকাশ নয়। বিকাশ সবসময় কি হবে, একমুখী পরিবর্তন, এবং সেখানে অলওয়েজ পজিটিভ ইমপ্রুভমেন্ট আসবে। ওকে, এখন আমরা ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো জানব, এবং এই ক্যারেক্টারিস্টিক্স জানার মধ্য দিয়ে ডেভেলপমেন্ট সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নেব। প্রথম কি বৈশিষ্ট্যটি রয়েছে দেখুন, রয়েছে ইট ইজ কোয়ালিটেটিভ অর বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। আমরা বৃদ্ধির ক্যারেক্টারিস্টিক্সে জেনেছি যে বৃদ্ধি কোয়ান্টিটেটিভ ইন নেচার, কিন্তু বিকাশ কোয়ান্টিটেটিভ বা শুধুমাত্র কোয়ালিটেটিভ নয়, এটা বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ইন নেচার। কিভাবে, আমি যদি কগনিটিভ চেঞ্জেস বা ডেভেলপমেন্টের দিক থেকে ভাবি, আমরা ব্যক্তির আইকিউ টেস্ট করি। আইকিউ টেস্ট করার সময় আমরা কোনো একজন শিক্ষার্থীর আইকিউকে হয়তো মেজার করে পেলাম 110। এই যে 110 তার আইকিউ, এই 110টা কি একটা নিউমেরিক্যাল ভ্যালু। এটা কিন্তু কোয়ান্টিটেটিভ একটা অ্যাসপেক্ট ধরা দিল। এখন এই কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে আমরা কিভাবে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট পাই বুঝুন। কোনো একটা শিক্ষার্থীকে কোনো একটা বিষয় ব্যাখ্যা করতে বলা হলো, সে তার যৌক্তিকতা, রিজনিং পাওয়ার দিয়ে যখন কোনো কিছুকে অ্যানালিসিস করবে, সেটা কিন্তু তার কোয়ালিটি। তাহলে আমরা এই কগনিটিভ যে চেঞ্জেস বা কগনিটিভ ডেভেলপমেন্ট, এই কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে যেমন তার কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট বুঝলাম, সেই সঙ্গে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টও বুঝলাম। আচ্ছা, আপনারা আরও একটা এক্সাম্পল নিন, সোশ্যাল ডেভেলপমেন্ট। যদি বলি একজন ব্যক্তির সোশ্যাল ডেভেলপমেন্ট কেমন হয়েছে, সেটাকে আমি কোয়ান্টিটি দ্বারা প্রকাশ করব। এটা কি কখনো সম্ভব? আমরা কি বলতে পারি যে ওই ব্যক্তির সোশ্যাল ডেভেলপমেন্ট 2 কেজি, 3 কেজি? এটা কখনোই বলতে পারি না। আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি বা বুঝতে পারি, তার সোশ্যাল অ্যাক্টিভিটি কেমন, সমাজের সঙ্গে সে কেমনভাবে মিথস্ক্রিয়া করছে, সে সমাজের মধ্যে কতটা একজন দক্ষ নাগরিক বা কার্যকরী নাগরিক হিসেবে নিজেকে তুলে ধরতে পারছে, এগুলো আমরা কিভাবে বুঝতে পারি, তার সোশ্যাল রোলের উপর। এগুলো কিন্তু তার কোয়ালিটি, সে সমাজের সামনে নিজেকে যেভাবে তুলে ধরছে। এই জন্য মনে রাখবেন, ডেভেলপমেন্ট শুধুমাত্র কোয়ান্টিটেটিভ বা শুধুমাত্র কোয়ালিটেটিভ নয়, এটা বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স কী রয়েছে, ইট ইজ নট ইজি টু মেজার। বৃদ্ধিকে কিন্তু আমরা খুব সহজেই মেজার করতে পারি। কেন? কারণ বৃদ্ধি কোয়ান্টিটেটিভ ইন নেচার। স্বাভাবিকভাবে বৃদ্ধিকে নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করা যায়, কিন্তু বিকাশকে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা সহজে প্রকাশ করা যায় না। স্বাভাবিকভাবে সেটাকে আমরা কিন্তু সহজে মেজার করতে পারবো না। হ্যাঁ, বিকাশের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেটি কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটো দিকই বোঝায়। কিন্তু বিকাশ এতটা সহজেও পরিমাপ করা যায় না। নেক্সট বৈশিষ্ট্য কী রয়েছে, ইট ইজ কন্টিনিউয়াস থ্রু আউট লাইফ। বৃদ্ধির ক্ষেত্রে আমরা জেনেছিলাম, বৃদ্ধির বৈশিষ্ট্যতে জেনেছি যে বৃদ্ধি কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া নয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা চলতে থাকে, তারপর সেটা কিন্তু স্টপ হয়ে যায়। কিন্তু বিকাশ ঠিক তার উল্টো। বিকাশ কি, একটা ব্যক্তি মৃত্যুর আগের দিন পর্যন্ত তার বিকাশ হবে। এই জন্য বলছে যে ইট ইজ কন্টিনিউয়াস থ্রু আউট লাইফ, যতদিন সে বাঁচবে তার ডেভেলপমেন্ট হবে। নেক্সট, ইট ইজ আ গ্র্যাজুয়াল প্রসেস। বৃদ্ধি কিছুটা হলেও দ্রুত ঘটে, বিকাশ কিন্তু এতটা দ্রুত হয় না, এটা ধীরে ধীরে হয়। কেন? বিকাশের বিভিন্ন দিক কিন্তু জড়িত রয়েছে বিকাশের সঙ্গে। কি কি? দৈহিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক। এবং এই যে দিকগুলো না, কেউ কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ সেপারেট নয়, এরা একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড। একটার বিকাশ আর একটা বিকাশকে কিন্তু প্রভাবিত করবে। পরবর্তীতে যখন আমরা
অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেখানে এই বিষয়গুলো আরও আপনাদের পরিষ্কার হবে এবং সেখানে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখন যেহেতু আমরা কনসেপ্ট এবং ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে রয়েছি, জাস্ট এটুকুই এনাফ। তো বোর্ডটা যেহেতু ছোট, সেক্ষেত্রে আর বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে পারলাম না বা লিখতে পারলাম না, তো আমি বলার চেষ্টা করছি, আপনারা শুনুন, আশা করি অসুবিধা হবে না। আর কি, এই যে বৃদ্ধি বা বিকাশ, এটা তো আমাদের মানব জীবনের পরিবর্তনকে বোঝায়। এই পরিবর্তনে বংশগতি এবং পরিবেশ উভয়েরই কিন্তু ভূমিকা রয়েছে। এই দুটোর প্রোডাক্ট বিকাশ বা বৃদ্ধি দুটোকেই প্রভাবিত করে। আপনারা পড়েছেন অলরেডি যে শুধুমাত্র কি পরিবেশ বা শুধুমাত্রই কি বংশগতি বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে, সেটা কিন্তু নয়। এই দুটো একত্রিত হয়ে কিন্তু বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবিত করবে। নেক্সট কি, আর যেটা বলা যেতে পারে, ডেভেলপমেন্ট ইজ অবজারভেবল, অর্থাৎ বিকাশকে কিন্তু পর্যবেক্ষণ করা যায়। আমরা একটা ক্যারেক্টারিস্টিক দেখলাম যে ইট ইজ নট ইজি টু মেজার, এটা কিন্তু সহজে পরিমাপ করা যায় না, তবে এটাকে কিন্তু আমরা অবজার্ভ করতে পারি যে কার ডেভেলপমেন্ট কেমন হচ্ছে। আমাদের পাড়ার যে ছেলেমেয়েরা থাকে তাদেরকে আমরা দেখেই বলে দিই যে এর বিকাশটা খুব ভালো রে, বা এর বিকাশটা ভবিষ্যতে খুব ভালো হতে পারে, বলতে পারি। সেটাকে আমরা কিভাবে বলতে পারছি? অবজার্ভ করে। তো মোটামুটি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বললাম, এর বাইরেও অনেক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। আপনাদের যদি নতুন কোনো ক্যারেক্টারিস্টিক্স জানা থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার এই বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে আমরা জানব ডেভেলপমেন্টের বিভিন্ন অ্যাসপেক্ট, সেই সঙ্গে ডেভেলপমেন্টের প্রিন্সিপাল, এবং এই ডেভেলপমেন্ট এবং গ্রোথের সঙ্গে বিভিন্ন বিষয় আরও জড়িয়ে রয়েছে, যেমন লাইফ স্প্যান রয়েছে। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আলোচনা করব। থ্যাংক ইউ। আজকের এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন।